রোনালদো এবং মেসির লড়াই বিশ্বকাপে। নেইমারকে আমি দেখেছি নির্লজ্জের মতো, সে হচ্ছে লিওনেল মেসির কাঁধে হাত দিয়ে ডাগ আউটে বসে। তখন সেমিফাইনালে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল হওয়ার জোর সম্ভাবনা আছে। যদি জর্ডান বা কারোর সাথে হারা যায় তারপরে এরকম কামব্যাক লিওনেল মেসি করতেই পারে না। র্যাঙ্কিং এর হিসাবে আর্জেন্টিনার গ্রুপটা শক্তিশালী। ফিফা র্যাঙ্কিং দিয়ে আসলে বিচার করাটা খুব কঠিন। আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলের গ্রুপটা বেশি সহজ। ব্রাজিলের গ্রুপে আছে মরক্কো, যারা গতবারের সেমিফাইনালিস্ট। আর্জেন্টিনা কমেডি টিম, তাদেরকে ফিফা এরকম দিয়ে দিছে, তাহলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম পর্তুগালের একটা খেলা হয়। স্পেন দেখা গেল যে আপনার ফার্স্ট রাউন্ডই পার করতে পারলো না। আমার দেখে একটু আফসোস হচ্ছে ব্রাজিল সাপোর্টারদের জন্য। ভোর 4টায় ভাই ম্যাচ দেখতে হবে আপনাদের। আর্জেন্টিনা বনাম ব্রাজিল, ব্রাজিল বনাম আর্জেন্টিনা, এমন একটা দ্বৈরথ যেটা আমরা সহজেই দেখি না, কিন্তু এটা নিয়ে আলোচনা সবচেয়ে বেশি হয়। এবারে বিশ্বকাপের ড্র শেষ হওয়ার পরে সবার আগে আলোচনা শুরু হয়ে গেছে কার গ্রুপ বেশি কঠিন, কার গ্রুপ বেশি সহজ। তা নিয়েই আমার সাথে আজকে ফয়সাল তিতুমির এটা তর্ক করতে চাচ্ছেন, কার গ্রুপ বেশি সহজ এবং কার গ্রুপ বেশি কঠিন। তিতুমির, আপনি কোন দলে? না, আসলে তর্ক করার চেয়ে বড় কথা একটা কুতর্ক দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। সবখানেই বলা হচ্ছে যে আর্জেন্টিনা কমেডি টিম, তাদেরকে ফিফা এরকম দিয়ে দিছে এবং আর্জেন্টিনার গ্রুপটাই সবচেয়ে সহজ, যেটা অ্যাকচুয়ালি ভুল বিষয়, যেটা সোশ্যাল মিডিয়ায় খুব বাজেভাবে ছড়ায়। প্রায় এরকম রিউমার ছড়ায়, মিস ইনফরমেশন ছড়ায়। এটা আরেকটা মিস ইনফরমেশন, কারণ তুলনামূলকভাবে চিন্তা করলে আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলের গ্রুপটা বেশি সহজ। এখানে আমরা কোন দলই করতে আসছি, আসলে কে কোন দল সেটা আসলে আমার মনে হয় জানি যে পৃথিবীতে একটাই দল আর্জেন্টিনা, ফয়সাল তিতুমির, আর হচ্ছে ব্রাজিল, যাদের অপেক্ষা কত বছর হয়েছে, 36-এর কাছাকাছি চলে যাচ্ছে, রাইট? অপেক্ষা তো আপনারাও করছেন। হ্যাঁ, এই কারণে তো এখন তাহলে অপেক্ষাটা করা সুমিষ্টই হয়। এক্স্যাক্টলি। এই ধৈর্যটা কেন আপনাদের মধ্যে আল্লাহ দেয় না, আমার এটাই প্রশ্ন। না, ধৈর্য তো অবশ্যই আছে। আমরা কোনো হারা জেতা নিয়ে কখনো কান্নাকাটি করি না ওইভাবে। কিন্তু এই যে অন্য দলকে নিয়ে, মানে প্রতিপক্ষরা কেন সহজ গ্রুপে, তাদেরকে এইগুলো নিয়ে এত চিন্তা কেন? এটা নিজের ঘরের দিকে একটু তাকাইলে ভালো। সত্যি সহজ গ্রুপে পড়াটা ভালো। সহজ গ্রুপে পড়াটা তো ভালো। হারার পরে যেভাবে আর্জেন্টিনা দলটা কামব্যাক করলো গতবার, তো ভালোই ছিল, খারাপ না। এবারও যদি জর্ডান বা কারোর সাথে হারা যায় তারপরে এরকম কামব্যাক লিওনেল মেসি করতেই পারে না, অসম্ভব না, রাইট? আচ্ছা, সো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে বিশ্বকাপে ব্রাজিল এবং আর্জেন্টিনা, অবভিয়াসলি আমাদের যেহেতু আগ্রহের জায়গাটা সেখানে, কোন দলটার মানে গ্রুপিংটা সবচেয়ে বেশি সহজ হয়েছে। এবং এইটার উত্তরে আমি জানি যে অনেকে চোখ বন্ধ করে বলে দিতে পারেন আর্জেন্টিনার কথা, কারণ সেখানে আলজেরিয়া আছে, অস্ট্রিয়া আছে এবং জর্ডানকে রাখা আছে। আর ব্রাজিলের গ্রুপে আছে কে কে? ব্রাজিলের গ্রুপে আছে মরক্কো, যারা গতবারের সেমিফাইনালিস্ট, এবং তারা কিন্তু বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে খুবই ভালো করছে। এবং একটা মজার কথা হচ্ছে, মরক্কো আর ব্রাজিলের রিসেন্টলি কিন্তু অনূর্ধ্ব-17 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দেখা হয়েছে এবং সেখানে ব্রাজিল 2-1 গোলে অনেক কষ্টার্জিত একটা জয় পেয়েছে। ব্রাজিল সবসময় কষ্টার্জিত জয়। মরক্কোর একটা মজার বিষয় হচ্ছে, মরক্কোর ফিফা র্যাঙ্কিং এই মুহূর্তে 11, রাইট? এই প্রসঙ্গে আর্জেন্টিনার গ্রুপে যারা সেকেন্ড বেস্ট দল আর্জেন্টিনার পরে, তাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 24, অস্ট্রেলিয়া না, কিন্তু অস্ট্রিয়া, রাইট। আচ্ছা, মরক্কোর 11 আর আছে হচ্ছে হাইতি, ওদের র্যাঙ্কিংটা কত? হাইতি খুব সম্ভবত 84, রাইট। এবং আরেকটা দলের নাম কি ব্রাজিলের গ্রুপে? স্কটল্যান্ড, তাদের র্যাঙ্কিংটা 36। আর সেখানে আর্জেন্টিনার গ্রুপে আছে আলজেরিয়ার র্যাঙ্কিংটা 34, মানে র্যাঙ্কিং ওয়াইজ 35, এরকম হবে। সো র্যাঙ্কিং ওয়াইজ স্কটল্যান্ডের চেয়ে আলজেরিয়া আর একটু টাফ অপোনেন্ট হওয়ার কথা। এবং এখন একটা মজার কথা বলি আপনাকে, ফিফা র্যাঙ্কিংয়ে ধরেন 190-এর পরের একটা দল আছে, সেই 190-এর পরে সেই দলটা মোটামুটি 100 থেকে 150-এর মধ্যে থাকে রেগুলার বেসিস, এরকম একটা দল আছে। তাদেরকে রিসেন্টলি 1-0 গোলে হারিয়েছে। বলেন তো কারা? জানি না। বাংলাদেশ ভারতকে রিসেন্টলি। সো ফিফার র্যাঙ্কিংটা এত বেশি আসলে স্যাচুরেটেড এবং এটা আসলে দুর্বোধ্য। অনেক সময় আপনি ফেভারিট দল ধরতেছেন স্পেনকে, স্পেন দেখা গেল যে আপনার ফার্স্ট রাউন্ডই পার করতে পারলো না। যেমন জার্মানি সবসময় 1 থেকে 10-এ থাকে, ওরা গ্রুপ পর্ব পার করতে পারেনি পরপর 2টি বিশ্বকাপ। সো ফিফা র্যাঙ্কিং দিয়ে আসলে বিচার করাটা খুব কঠিন। না, একদমই সেটা করা হচ্ছে না, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট ওইটার ভিত্তিতে আসলে বলা হচ্ছে যে আর্জেন্টিনার গ্রুপটা সহজ, কিন্তু যেখানে ওভারঅল এভারেজ র্যাঙ্কিং আমি দেখছিলাম, হ্যাঁ, যে এক একটা গ্রুপের এভারেজ র্যাঙ্কিং কেমন, সেখানে সবচেয়ে টাফেস্ট গ্রুপ হচ্ছে নেদারল্যান্ডসের গ্রুপটা, এবং সেখানকার এভারেজ গ্রুপ র্যাঙ্কিং হচ্ছে 24। আচ্ছা, সেখানে আর্জেন্টিনার হচ্ছে টাফেস্টের হিসেবে 4 নম্বরে আছে, ঠিক আছে? মানে প্লিজ টেক দিস নোট যে আর্জেন্টিনার এভারেজ গ্রুপ র্যাঙ্কিং হচ্ছে প্রবাবলি 36 বা 34 এরকম একটা, হ্যাঁ। সেখানে ব্রাজিল হচ্ছে আর্জেন্টিনার অনেক পরে, মানে সহজ দিকে আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলের গ্রুপটা তুলনামূলকভাবে র্যাঙ্কিং সহজ আছে। আমি এটা বলতে চাই। সো গ্রুপ যেটা আর্জেন্টিনার গ্রুপ, সেইটার র্যাঙ্কিংটা হচ্ছে এভারেজ র্যাঙ্কিংটা হচ্ছে 32, ঠিক আছে? আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডান।
আর ব্রাজিলের যেটা হচ্ছে গ্রুপ সি, তাদের এভারেজ হচ্ছে 34, মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি। এখন তার মানে র্যাঙ্কিংয়ের হিসাবে আর্জেন্টিনার গ্রুপ তো শক্তিশালী, এটা নিয়ে তো আর কোনো দ্বিমত নাই। এটা এবার আপনারা ক্যালকুলেশন করে জানি না আসলে বিতর্ক প্রতিযোগিতা যারা নিয়মিত করেন তারা আসলে খাতায় নোট লিখে সেটা দেখে দেখে বলতে পারেন কিনা এই রীতি আছে কিনা আমি শিওর না। তিনি না ভাই 48 দলের বিশ্বকাপ, এতগুলো ম্যাচ, এত আমি হিসেব বলছিলাম যে একটা ব্যাপার, বিসিএস যারা পরীক্ষা দিবেন তারা একটু নোট রাখতে পারেন। এবারে বিশ্বকাপ যারা দেখবেন তারা আন্তর্জাতিক বিষয়াবলিতে খুবই ভালো করার সম্ভাবনা রয়েছে। 48টা দল, 48টা দলের মধ্যে একটা বড় অংশ মানে ফিফার যে একটা বড় তালিকা থাকে, ফিফার সদস্য দেশ, সেখানে 4 ভাগের 1 ভাগই এবার বিশ্বকাপ খেলবে। 3টা দেশে হবে বিশ্বকাপ, মানে যেই কাপটাকে গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয়ে থাকে সেটা গ্রেটেস্টের চেয়ে গ্রেটার যেটাকে বলে সেই একটা ভার্সনে যাচ্ছে। এটা এর আগে কখনো ফুটবল ইতিহাসে, বিশ্বকাপ ইতিহাসে এটা হয়নি। 3টা দেশ মিলে বিশ্বকাপ, 48টা দল, নতুন দল, রাউন্ড অফ 32 ফার্স্ট টাইম। এবং ওই যে বিসিএস এর জন্য আবারও বলে রাখি, নতুন দলগুলোর নাম, যেমন অনেক দেশের নাম প্রত্যেক বিশ্বকাপ আসলে আমরা নতুন কিছু দেশের নাম জানি, যেমন হন্ডুরাস একবার খুব আলোচিত হলো বাংলাদেশে। এইবার হচ্ছে আমার ধারণা কুরাসাও না কিউরাসাও অলরাইট। সো এই দেশটা সম্পর্কে আমি অলরেডি একটু ঘাটাঘাটি করলাম। তারা হচ্ছে ক্যারিবীয় আইল্যান্ডের একটা দেশ, ওয়েস্ট ইন্ডিজের কোনো প্লেয়ার থাকতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে যে তারা স্বাধীনই হয়েছে 2010 সালে। তারা নেদারল্যান্ডসের অধীনে ছিল তো ওই দ্বীপটা, তাদের খুব 2010 সালে মাত্র স্বাধীন হয়েছে, এবং এত দ্রুততম সময়ে বিশ্বকাপে চলে আসা মানে এটা একটা ট্রেমেন্ডাস ব্যাপার। সো এবং তারা হচ্ছে আরেকটা রেকর্ডও করেছে কিউরাসাও, সেটা হচ্ছে তারা হচ্ছে ওয়ার্ল্ডের ইতিহাসে বিশ্বকাপে সবচেয়ে স্মলেস্ট পপুলেশন নিয়ে তারা বিশ্বকাপ। হ্যাঁ, এর আগে এটা ছিল খুব সম্ভবত একই বিশ্বকাপে, এবারই ছিল কেপ ভার্দে রেকর্ড তারা ভেঙেছে। তবে বিশ্বকাপে খেলেছে যারা, তাদের মধ্যে ছিল হচ্ছে আইসল্যান্ডের সাথে একটা মজার ব্যাপার হচ্ছে আইসল্যান্ড হচ্ছে সেই দেশ, খুব সম্ভবত আমি স্পষ্ট মনে করতে পারছি না, 2018 সালে তাদের সাথে আর্জেন্টিনা একটা ম্যাচ ড্র করেছিল। আর্জেন্টিনার সঙ্গে তাদের খেলা হয়েছিল। আইসল্যান্ড মানে তাদের হিউজ ওই যে সেলিব্রেশন দর্শকদের সঙ্গে, এর জন্য তাদের কিন্তু ভাইকিংস একটা ইতিহাস রয়েছে, আচ্ছা, সো এই নতুন দেশগুলোর কথা আমরা বলছি, এর মধ্যে বোধহয় ক্রিস্টিয়ানো রোনালদোর গ্রুপ ভক্তরা একটু খুশি হবেন যে ক্রিস্টিয়ানো রোনালদো আরো নতুন একটা দলের বিপক্ষে গোল করতে যাচ্ছেন। বিচিত্র সব দলের সঙ্গে তিনি গোল করে থাকেন। এবারও দেখা যায় উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপ খেলে, উজবেকিস্তানের সাথে গোল থাকতে পারে। উজবেকিস্তান কিন্তু ইউরোপীয় মঞ্চে খেলে, বাট তারা প্রথমবার বিশ্বকাপ খেলছে, বিশ্বকাপের ফার্স্ট গোল। কিন্তু এটার চেয়ে বেশি এক্সাইটিং যেটা, রোনালদো এবং মেসির লড়াই বিশ্বকাপে হওয়ার খুব জোর সম্ভাবনা দেখা গেছে। মানে উজবেকিস্তানের সাথে রোনালদো কত গোল দেয় এবং জর্ডানের সাথে মেসি কত গোল দেয়, দুইটা নবাগত দল, এটা কিন্তু একটা লড়াই হতেই পারে। না, তার চেয়ে বড় কথা, এই দুটো দল যদি তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়, রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16 বাধা পার হয়, তাহলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম পর্তুগালের একটা খেলা হয়ে যেতে পারে। তবে কোয়ার্টার ফাইনালের আলাপ যদি বাদ দিই, আমরা যদি গ্রুপ পর্বের খেলাগুলোই দেখি, কোয়ার্টার ফাইনাল তো আসলে আমরা জানি না কার সাথে কার ম্যাচ হবে। এমনও হতে পারে আর্জেন্টিনা সেকেন্ড রাউন্ডে উরুগুয়ের সাথে হেরে যেতে পারে, ব্রাজিল ইংল্যান্ডের সাথে হেরে যেতে পারে, কোথাও যে কোনো দলের সাথে যে কেউ হারতেই পারে, যেহেতু আমরা জানি না। কারণ স্পেনকে গতবার মরক্কো হারিয়েছিল, স্পেন হচ্ছে সবসময় টাইটেল কন্টেন্ডার হিসেবে আসে। সো সেই মরক্কোর কথা যদি বলি, মরক্কো ভার্সেস ব্রাজিল, এবং ফিফা র্যাঙ্কিং এর কাছাকাছি দুটি দল 5 এবং 11, এটা একটা টাইট ম্যাচ হতে পারে। সবচেয়ে টাইটেস্ট ম্যাচ হচ্ছে 2018 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া, রাইট? এই দুটো দলের খেলা হচ্ছে এবারের বিশ্বকাপে একই গ্রুপে, এবং এটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট ম্যাচ বলা হচ্ছে গ্রুপ স্টেজে, কারণ র্যাঙ্কিং এর টপ 10 এর এই দুটো দলের মধ্যে খেলা। এবং ইউরোপের দুইটা দল, বেশ কয়েকটা দলই আছে, তবে ইউরোপের দুইটা দল স্পেসিফিক্যালি যদি বলি, তাদের এই যে প্রজন্ম, প্রজন্ম ক্রোয়েশিয়ার মদ্রিচ, এই প্রজন্মের খুব সম্ভবত শেষ বিশ্বকাপ। আবার ওদিকে বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা, লুকাকু, তাদেরও এই প্রজন্মের খুব সম্ভবত মানে গোল্ডেন জেনারেশন যেটাকে বলা হয়, তাদের শেষ বিশ্বকাপ। সেখানে বেলজিয়াম হয়তো ফাইনাল ওইভাবে খেলতে পারেনি, ব্যর্থ হয়েছে। আর ক্রোয়েশিয়া কিন্তু একবার ফাইনালেও খেলেছে 2018 সালে। বাট হোয়াট অ্যাবাউট ইতালি, রায়হান? মানে আমাদের দেশে ব্রাজিল, আর্জেন্টিনার সঙ্গে একসময় ইতালির অনেক ভক্ত ছিল, এখনো আছে, তারা বিশ্বকাপে নাই। ফেমাস একটা সিনেমা আছে না, দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন, দ্য কিউরিয়াস কেস অফ ইতালি এবং জার্মানি। এটা কিন্তু করা উচিত, কারণ হচ্ছে ইতালি খুব সম্ভবত পরপর 2টি বিশ্বকাপ অলরেডি মিস আউট করেছে, এবং কিন্তু এবার 48 দলের বিশ্বকাপ, ইউরোপ থেকে 16টা টিম, তারপরে পারবে না। তার চেয়ে মজার কথা, এরই মধ্যে তারা একটা ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছে। ইন্টারেস্টিং। এবং এই দলটা বিশ্বকাপে এখনো পর্যন্ত কোয়ালিফাই করতে পারেনি, মানে এখনো তাদের দুটো ম্যাচ খেলে আসতে হবে প্লে অফ। এবং জার্মানি পরপর 2টি বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিল, মানে জার্মানি মানে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। একদম। তার মানে কি আবার আর্জেন্টিনার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার একটা সম্ভাবনা আছে? না, এইসব তো সম্ভাবনা সবসময় ব্রাজিলের ভক্তরা দেখে থাকে, ব্রাজিলের ফ্যানরা। সো আর্জেন্টিনার আমার মনে হয় যে আবারও সৌদি আরবের সঙ্গে যেরকম গতবার যেভাবে শুরু হয়েছিল, এবারও শুরুর ম্যাচটা সবচেয়ে
টাফ হতে যাচ্ছে আলজেরিয়ার সঙ্গে, আলজেরিয়ার সঙ্গে ফার্স্ট ম্যাচ, এবং তারা আসলে আলজেরিয়াকে কিন্তু একটু সমীহ করা উচিত, কারণ আলজেরিয়া ফিফা র্যাঙ্কিং বা এইসব কথা বলছি না, আলজেরিয়া হচ্ছে জিনেদিন জিদানের অ্যানসেস্টরদের দল, দেশ। তো এমন একটা দেশ যেখানে কিন্তু ফুটবলীয় ট্যালেন্টে ভরপুর। এবং আরেকটা জিনিস কি, আমরা যেমন হচ্ছে বাংলাদেশের ফুটবলের সঙ্গে একটা মিল খুঁজে পাবো এবারের বিশ্বকাপে বেশ কিছু দলের। কিরকম আমরা এখন বাংলাদেশ দলটা যেরকম অনেক বেশি প্রবাসী ফুটবলার হেভি হয়ে গেছে, এবার আমরা ওয়ার্ল্ড কাপে আমি এই যে যেমন কেপ ভার্দের আমি দেখছিলাম রাহান, অনেক ফুটবলার আছে যারা বেসিক্যালি ইউরোপ থেকে এসে খেলবে। ওদের আর একটা মজার জিনিস দেখলাম, ওরা ন্যাশনাল টিমে প্লেয়ার জয়েন করানোর জন্য লিঙ্কডইনে বিজ্ঞাপন দিয়েছিল, চাকরির মতো অনেক। ওয়াও সো এটা আসলে হচ্ছে আরেকটা নিউ নর্মাল হবে এবারে বিশ্বকাপে। আমরা দেখবো যে প্রচুর এরকম বাইরের ফুটবলার, যেমন মরক্কো গতবার আমরা দেখেছিলাম, তাদের দেশের হয়ে যারা খেলে থাকেন তারা সবাই ইউরোপে থাকেন হয়তো এরকম। আপনি আশরাফ হাকিমের কথা বলছিলেন কিছু একটা। এক্স্যাক্টলি, আশরাফ হাকিমি হচ্ছে মরক্কোর একজন ফ্ল্যাগ বিয়ারার, অনেক বড় একজন ফুটবলার, এবং একই সাথে তিনি আন্তর্জাতিক ফুটবলেও অনেক বেশি চেরিস্ট একটা পার্সন, যেহেতু তিনি পিএসজির হয়ে এবং পরবর্তীতে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন কি না সম্ভবত না, হাকিমি না সরি, পিএসজির হয়ে তিনি দীর্ঘদিন খুবই ভালো খেলেছেন এবং ওয়ান অফ দ্য বেস্ট ফুল ব্যাক যারা আছেন তাদের মধ্যে, এবং তার যেই প্লেয়িং স্টাইল সেটা সবসময় অ্যাটাকিং ফুটবলকে খুব ফেভার করে। আমি যদি ভুল না করে থাকি, পর্তুগালের সাথে যে ম্যাচটায় মরক্কো জিতেছিল গত বিশ্বকাপে, সেই ম্যাচটা উনি একাই এক সাইড দিয়ে উপরে নিচে মোটামুটি ওনার প্লেয়িং স্টাইলটা অনেকটা ফিলিপ লামের মতো বলা যায়, জার্মানির ফিলিপ লাম 2014 সালের বিশ্বকাপে যিনি ক্রুশিয়াল রোল প্লে করেছিলেন। সো এই ধরনের ফুটবলাররা যারা ব্যক্তি সত্তাকে টিম বন্ডিং এর সাথে অনেক বেশি অ্যাটাচ করতে পারে, এই ধরনের ফুটবলাররা অনেক বেশি গুরুত্ব পাবে। ঠিক সেরকম আবার দেখা গেছে যে অনেক টিমে অনেক বড় বড় স্টাররা থাকেন, স্টারদের সমন্বয় করতে গিয়ে, যেমন ইংল্যান্ড এরকম একটা দল, স্টারদের সমন্বয় করতে গিয়ে টিম গেমটা অনেক সময় হারিয়ে যায় সেই সব দল থেকে। সো বড় ফুটবলার বা বড় টিমে খেলার চেয়ে বেশি বড় হবে যে টিম ম্যানেজমেন্টের কারা বেশি ভালো করতেছেন। রাইট, সো আমরা মনে হয় যে বিশ্বকাপের যেহেতু এখনও আসলে মূল ভাইবটা এখন শুরু হয়ে গেছে ড্রয়ের পরে এবং ফিক্সচারের পরে আমার দেখে একটু আফসোস হচ্ছে ব্রাজিল সাপোর্টারদের জন্য, ভোর 4টায় ভাই ম্যাচ দেখতে হবে আপনাদের। এদিক থেকে আর্জেন্টিনা সাপোর্টার অবশ্যই আরেকটু বেটার টাইম টেবিলটা পাচ্ছে। সো এই টাইম জোন যেহেতু ডিফারেন্ট টাইম জোনে খেলা, সো এটার একটা ব্যাপার থাকবে। হারি যেহেতু দেখতে হবে ভোর 4টায় দেখে 7টায় দেখে ডাজন্ট ম্যাটার। সেটাই ব্রাজিলের আসলে আচ্ছা, এই যে আমরা এখন যে আমরা বিশ্বকাপ দিকে যাচ্ছি এবং আর্জেন্টিনাকে আলোচনা হচ্ছে তারা বিশ্বকাপ ধরে রাখতে পারবে কিনা, যেটা একটা ফুটবল বিশ্বকাপ ইতিহাসে আসলে ভেরি ভেরি রেয়ার থিং। বিশ্বকাপ পরপর দুবার জেতা, তাই না? দুবার ফাইনালে খেলেছে ফ্রান্স রিসেন্টলি। তো সেইটা যদি হয়, মানে সেইটার জন্য আর্জেন্টিনাকে না আলাপ কেন হচ্ছে, আর্জেন্টিনার টিমটা খুবই খুবই এক্সাইটিং একটা টিম। লিওনেল মেসি খেলবেন কিনা সে আলাপ যেরকম আছে, তিনি ছাড়াও আসলে আর্জেন্টিনার দলটা বিশ্বকাপ ধরে রাখার মতো একটা দল বলে আমি অন্তত পার্সোনালি মনে করি। বা সেদিক থেকে ব্রাজিলের আসলে অবস্থাটা কি? নেইমারকে নিয়েই তাদের এত আলাপ। নেইমারকে নিয়ে আসলে কোনো আলাপই নেই। নেইমার অনেকদিন ধরে ব্রাজিল টিমে খেলছেও না। এবার এই আলাপ আপনি জানেন না, আঞ্চলিক থেকে তাকে ডাকবে শেষ করাটাই বেটার আসলে। আঞ্চলিক থেকে তাকে ডাকবে শেষ পর্যন্ত। ব্রাজিল টিমে এই মুহূর্তে সমগ্র আলাপ একমাত্র এই কার্লো আনচেলত্তিকে নিয়েই, কারণ সে কি করবে, সে কোথায় কোন প্লেয়ার প্লেসমেন্ট করবে, সে রিয়াল মাদ্রিদের সাফল্য এখানে ট্রান্সলেট করতে পারবে কিনা, এই বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এবং আনচেলত্তি এমন একজন কোচ যাকে মনেই করা হচ্ছে যে তিনি সাকসেস পাবেনই। তাই আমি একজন ব্রাজিল ফ্যান হিসেবে বলতে পারি, এই ধরনের আলাপ যখন ব্রাজিলকে নিয়ে হয় তখন ব্রাজিল আসলে খুব ভালো কিছু করতে পারে না। রাইট, সবচেয়ে বেশি বোধহয় কম এক্সপেকটেশন ছিল দুঙ্গাকে নিয়ে। সে দুঙ্গা ব্রাজিলকে বিশ্বকাপ প্রায় জিতিয়েছিলেন, রাইট? না, দুঙ্গা খুব সম্ভবত 7 গোল খাওয়ার সেই ম্যাচের কোচ। এনিওয়ে, বাট তিনি ব্রাজিলকে বেশ কিছু সাফল্য এনে দিয়েছিলেন, মানে টানা। বাট দুঙ্গা ব্রাজিলিয়ান টাইপের ফুটবল খেলাতেন না। দ্যাটস ট্রু। আচ্ছা, আর্জেন্টিনা এবং ব্রাজিল, আর্জেন্টিনার পর্তুগালের তো ম্যাচ হতে পারে, সেটা তো বললামই কোয়ার্টার ফাইনালে। বাট যদি সেটাও আর্জেন্টিনা পার হয়ে যায় এবং যদি ব্রাজিলও তাদের সবগুলো ম্যাচ জিতে আসে, তাহলে কিন্তু সেমিফাইনালে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল হওয়ার জোর সম্ভাবনা আছে, যেটা আমরা কখনোই মানে দেখি নাই। রাইট, অনলি ওয়ান টাইম, মানে 1990 বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিলের একটা ম্যাচ হয়েছিল। এছাড়া আসলে আর্জেন্টিনা ব্রাজিলের মুখোমুখি খেলা বিশ্বকাপে কখনোই হয়নি। সো আবার ওই আলোচনা তো থাকেই প্রতিবারের মতো এবারও। এবং আর্জেন্টিনা যে ক্ষেত্রে আসলে এবারে যেটা আমার কাছে মনে হয় যে র্যাঙ্কিং ওয়াইজ আমরা যখন বলছি কোন গ্রুপটা বেশি সহজ বা শক্তিশালী, সেই আলাপে অবশ্যই ব্রাজিলের গ্রুপটা বেশি সহজ, এটা তো এস্টাবলিশড প্রুভেন। আর্জেন্টিনার গ্রুপটা আরেকটু কঠিন ব্রাজিলের চেয়ে, কিন্তু দুটো দলের মধ্যে শক্তিমত্তায় কে এগিয়ে সেটা আসলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় আর্জেন্টিনা। শেষ আলাপ আমার শেষ, আজকের আলাপ আমার শেষ। আর্জেন্টিনা আসলে আমরা এখানে একটু সেফ খেলতেছি, যেহেতু বিশ্বকাপ নিয়ে আসলে আমাদের অভিজ্ঞতা রিসেন্টলি খুব একটা ভালো না। 7 গোলের পর হচ্ছে বেলজিয়ামের সাথে হার, তারপর এবার ক্রোয়েশিয়ার সাথে হার। ক্রোয়েশিয়ার সাথে
9 মিনিটের দিকে আমরা ধরে নিয়েছিলাম যে আমরা জিতে গেছি, এবং আমরা ফ্যানরা এটা ধরে নিতে পারি, বাট ব্রাজিলের অন্যান্য খেলোয়াড়রাও ধরে নিয়েছে তারা জিতে গেছে, এবং তারপরে ব্রাজিলের হারটা হার্ট ব্রেক, একেবারে হার্ট ব্রেক। এবং ব্রাজিল তো এরপর মনে হয় কোপা আমেরিকা আর জিততে পারে না, জিততে পারছে কোপা আমেরিকা খুব সম্ভবত না, এবং আর্জেন্টিনার কাছেই হেরেছে। এবং সেই ম্যাচে আমার একটা রাগ আছে, আমি আলাপটা এখানেই শেষ করবো। সে হচ্ছে সেই ম্যাচে হারের পর নেইমারকে আমি দেখেছি নির্লজ্জের মতো, সে হচ্ছে লিওনেল মেসির কাঁধে হাত দিয়ে ডাইআউটে বসে। তখন তারা বার্সেলোনায় খেলে একসাথে ব্রো। না, তখনও খেলে না, বাট এত বন্ধুত্বের কিছু নাই আমি মনে করি। ধন্যবাদ সবাইকে মির ভার্সেস মিরের সঙ্গে থাকার জন্য। আমরা এবারে ফুটবল নিয়ে আলোচনা করলাম, সামনের আলোচনাটা খুব সম্ভবত ক্রিকেট নিয়ে হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ আসছে, শীতের মৌসুম, শীতে আবারও বিপিএল জ্বরে কি কাঁপবে বাংলাদেশ। নিশ্চয়ই নিশ্চয়ই, যদিও এবারও বরিশাল নেই, তবে নোয়াখালী আছে, নোয়াখালী এক্সপ্রেস, রংপুর আছে, রাজশাহী আছে। কথা হবে, বাই বাই, টাটা।